শিক্ষার্থীদের আর্থিক অনুদানের আবেদন শুরু করেছে। ২০২৫ সালে আবেদন করতে পারবে শিক্ষার্থীরা ষষ্ঠ থেকে দ্বাদশ এবং স্নাতক পর্যায়ের সকল শিক্ষার্থী এখানে আবেদন করার সুযোগ পাবে। কিভাবে আবেদন করবে তার সকল তথ্যগুলো এবং কত টাকা প্রদান করা হবে সেই বিষয়গুলো আমি একদম প্রুফ সহ দেখিয়ে দিচ্ছি। আমি এখানে প্রথমে আগে টাকার পরিমাণটা বিষয় নিয়ে আলোচনা করি। গত বছর ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণী ৮,০০০ টাকা দিয়েছে, আর তোমার যারা রয়েছে নবম দশম শ্রেণী তাদেরকেও ৮,০০০ টাকা দিয়েছে। শিক্ষার্থীদের প্রয়োজনীয় সকল পণ্য পেয়ে যাবেন শিক্ষা বাজারে। টেবিল ল্যাম্প, ক্যালকুলেটর থেকে শুরু করে সব কিছু খুবই কম দামে এখানে পাওয়া যাবে। ভিজিট করুন তাদের ফেসবুক পেজ, ওয়েবসাইট, অর্ডার করুন। সারা দেশে হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে। এরপরে যারা একাদশ দ্বাদশ তাদেরকে ৯,০০০ টাকা দিয়েছে এবং যারা কিনা স্নাতক পর্যায়ে অর্থাৎ অনার্স মাস্টার্স তাদেরকে দিয়েছে ১০,০০০ টাকা। অর্থাৎ এখানে ৮,০০০, ৯,০০০ টাকা এবং ১০,০০০ টাকা প্রদান করা হয়েছে স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। সো এমন না যে এটা ফাও একটা জিনিস, তা না। এই যে দেখতে পাচ্ছ রেজাল্ট দিয়ে দিলাম যে কোন কোন এলাকায় প্রত্যেকটা বিভাগের রেজাল্ট প্রকাশ করবে, যেখানে যে বরিশালের তোমার নাম কি, স্টুডেন্ট নাম জান্নাতি, তার স্কুলের নাম, তার অ্যাপ্লিকেশন আইডি এবং সাথে সাথে টাকা পাঠিয়ে দিবে। এমন না যে তোমাকে কেউ ফোন দিবে যে বাবা তুমি টাকা পাবা, তুমি আমাদেরকে তোমার পাসওয়ার্ড বলো, আমি তোমার টাকা দিয়ে দিচ্ছি, এরকম কোনো তথ্য না। সরাসরি তোমার কাছে টাকা দিয়ে দেবে, তোমার অ্যাকাউন্টে টাকা চলে যাবে যখন তুমি আবেদন করে এই জায়গাটা, এই যে মোবাইল নাম্বারের জায়গায় তুমি আবেদনের মোবাইল নাম্বারটা বসাবা, তাহলেই হবে। কেমন? তো চলো এবার তোমাদেরকে দেখাই কীভাবে তোমরা আবেদন করবা। তো আবেদন করার জন্য আগে আবেদনের সত্যতা নিয়ে যাচাই করি যে তারা সত্যি আবেদন শুরু হয়েছে কিনা। ২৯ ডিসেম্বর ২০২৪ তারাই নোটিশ প্রকাশ করে যেখানে ২৪-২৫ অর্থ বছরে আবেদন শুরু হয়েছে। এই বিজ্ঞপ্তিতে তোমরা পাবা মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ যেটা রয়েছে তাদের ওয়েবসাইটে। এই যে দেখতে পাচ্ছ ওয়েবসাইট, এখানেই তুমি পেয়ে যাবা তাদের আবেদন করার বিষয়গুলো। তা আমি এখানে মূলত তোমাদেরকে একটু দেখাচ্ছি যে কীভাবে কী আবেদন করতে হবে, কোথায় গিয়ে আবেদন করতে হবে। আর আবেদন লিঙ্কটা তোমরা আবেদন করতে পারবা আমাদের এই ওয়েবসাইটের মাধ্যমে। শিক্ষার্থীরা আর্থিক অনুদান আবেদন করে এখান থেকেও করতে পারবা, শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবা। তবে আমি এখানে সরাসরি আবেদনের একদম মেইন যে লিঙ্ক সেটা দিয়ে রেখেছি, আর্থিক অনুদান আবেদন করার লিঙ্ক। এখানে ক্লিক করবা, সাথে সাথে তোমরা আবেদন করতে পারবা। সো ডিসক্রিপশন এবং কমেন্টে এখানে চেক করে তোমরা এখান থেকে আবেদন করে নিও। কেমন? কমেন্টে পাবা সরাসরি এই যে আবেদন করুন অপশনটা তুমি পেয়ে যাবা, এখানে ক্লিক করলেই। বাট আগে জেনে নাও কীভাবে আবেদন করতে হবে, তাহলে তোমার জন্য পুরো বিষয়টা সুবিধা এবং কী কী তথ্য লাগবে, কীভাবে কি আমি পুরো আর্টিকেল পাবলিশ করেছি যাতে করে এই ভিডিও দেখার সাথে সাথে তোমরা ইনফরমেশনগুলো এখানেও পাও, চাইলে তুমি পড়ে নিতে পারো, দেখে নিতে পারো। কেমন? তো চলো এবার দেখাই যে আর কত তারিখ পর্যন্ত আবেদন চলবে সেটা নিয়ে যদি আমরা কথা বলি। আবেদন চলবে আগামী, এখানে তারিখটাই যে দেখতে পাচ্ছ ১ জানুয়ারি থেকে ২৮ জানুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত আবেদন চলবে। অলমোস্ট ২ মাস মতো আবেদনের সময়সীমা প্রদান করেছে। তো এক্ষেত্রে শিক্ষার্থীরা, শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষক কর্মচারী, তোমাদের বাবা মা যদি কেউ শিক্ষক থাকে তোমরা কিন্তু এখানে আবেদন করে টাকা পেতে পারো। কেমন? তো এবার আসি কীভাবে কি আবেদন করবা, কিভাবে তোমাদের যাবতীয় কার্যক্রম সম্পন্ন করতে হবে। তো চলো আমরা একটু দেখাই। প্রথমত তোমাদেরকে আমি আবারও বলছি, তোমরা আবেদন করার যে অপশন সেটা তুমি এইখান থেকেও আসতে পারো। আর আমি সরাসরি ওয়েবসাইট থেকে দেখাচ্ছি যেখান থেকে মূলত শিক্ষা মন্ত্রণালয় পাঠাচ্ছে, সেটা হচ্ছে যে এই যে মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগ তাদের ওয়েবসাইটে আসবা। এই যে ashed.gov.bd বা গুগল লিখে সার্চ করলেও হবে এটা, তখনই তোমাকে এটা এই ওয়েবসাইটে নিয়ে আসবে। আসার পরে তুমি নিচের দিকে আসলে দেখতে পাবে এখানে একটা কলাম আছে যে শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক কর্মচারী, ছাত্রছাত্রীদের আর্থিক অনুদান সংক্রান্ত। এইখানে ৩ নম্বর পয়েন্টটাতে তুমি ক্লিক করবা। অবশ্যই প্রথমটাতে যারা স্কুল কর্তৃপক্ষ নিজেরা আবেদন করবে তারা সেখানে ক্লিক করবে। ২ নম্বর পয়েন্টে শিক্ষকরা আবেদন করবে। ৩ নম্বর পয়েন্টে শিক্ষার্থী, যেহেতু আমরা কাজ করি শিক্ষার্থীদের নিয়ে, সেক্ষেত্রে তোমাদেরকে এখানে আবেদন করতে হবে, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে তোমরা এখানে চলে আসতে পারবা। ব্যাপারটা এই, বাট আমি এখানে সরাসরি লিঙ্ক তুলে ধরছি যেখানে তোমরা এই আমাদের ওয়েবসাইটে এসে সরাসরি এখানে আসতে পারবা। আর এখানে হচ্ছে তোমাকে ঘুরে আসতে হবে। এবার আসি আবেদন করার ব্যাপার নিয়ে কথা বলতে। এখানে আবেদন করার ব্যাপারে অনেক কিছু ইনফরমেশন দেওয়া আছে। তবে এখানে তোমাদের কী কী তথ্য আবেদন করতে, আবেদন কিন্তু বিনামূল্যে এবং ১৫০ দিনের মধ্যে তোমরা টাকা পাবা। তোমার মোবাইল অ্যাকাউন্টে টাকা আসবে, কেউ তোমাকে ফোন দিবে না যে বাবা তুমি টাকা পাবা, তোমার পাসওয়ার্ড বলো বা তুমি আমাকে ১০০-২০০ টাকা পাঠাও তাহলে তোমার টাকা তোমাকে দিব। সরাসরি তোমাকে ১ টাকাও দিতে হবে না, সরাসরি তোমার টাকাটা তোমার অ্যাকাউন্টে চলে আসবে। আবেদনের ব্যাপার নিয়ে আমি এখানে অনেক নির্দেশনা আছে, এগুলো আসলে আমি পড়ে লাভ নেই, বাট বলতে বলতে আমরা কাজ করতে করতে শিখে নেই। তো আবেদন করার অপশনে ক্লিক করলে তুমি আবেদন করতে পারবা। তবে তোমাকে আগে এখানে লগ ইন করতে হবে। এখন অনেকে বলতে পারবে লগ ইন করবো কীভাবে, তাদেরকে বলতেছে আগে তোমাকে তাহলে রেজিস্ট্রেশন করতে হবে। যদি মাইগভ, এটা হচ্ছে মাইগভের একটা অ্যাকাউন্ট। মাইগভ এই যে দেখতে পাচ্ছ এটা সরকারি একটা ঠিকানা,
যেখান থেকে আবেদন করা যায় সেখানে তুমি আবেদন করার অপশন আগে গিয়ে তুমি লগ ইন করে নিবা। লগ ইন করতে হলে আগে তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে। কারণ রেজিস্ট্রেশন তুমি কীভাবে করবা, এখানে মোবাইল নাম্বার, প্রথমে নাম এবং মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করা যায়। যেহেতু আমার অলরেডি রেজিস্ট্রেশন মানে আমার করা আছে, সেক্ষেত্রে আমি সরাসরি প্রবেশ করি। আমি এখানে আমার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিব, দিয়ে প্রবেশ করবো আর তোমার রেজিস্ট্রেশন করে নিবা। যদি তুমি রেজিস্ট্রেশন কীভাবে করতে হয় এটা নিয়ে ভিডিও চাও তাহলে বললো, রেজিস্ট্রেশন করার কোনো ব্যাপার না, ইটস একটা জাস্ট 1 মিনিটের ব্যাপার। বাট তারপর যদি কারো কোনো কনফিউশন থাকে, কমেন্ট যদি বেশি আসে রেজিস্ট্রেশন সমস্যা নিয়ে, তাহলে আমি পরে রেজিস্ট্রেশন ভিডিও করে দেবো। তো এখানে আমি আমার নাম্বারটাকে একটু বসাই। সিকিউরিটি পারপাসে আমি এখানে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ডের বিষয়টি তোমাদেরকে দেখাইলাম না। আমি সরাসরি আমার যে অ্যাকাউন্ট রয়েছে, আমি অ্যাকাউন্টে চলে এসে দেখতে পাচ্ছ আমার নামও কিন্তু দেখাচ্ছে মোহাম্মদ মঈনুদ্দিন শোভন, মানে আমার সার্টিফিকেট এমন নামই দেওয়া, কেউ হাইশো না আবার। বাট নাম তো বাবা মা নাম দিছে সেই নামটা, বাট আমার ফেসবুক আইডি বা সব জায়গায় মাহিউদ্দিন শোভন আমি আমার সব জায়গায় ব্যবহার করতাম। বাট টিচার, আমার ক্লাস 5-এর এক টিচার, সে আমার এই নামটা ধরা দিছে। বাই দ্য ওয়ে, আমি এখানে আসার পরে এই হচ্ছে আবেদন ফর্ম, সরাসরি তুমি এখানে এসে আবেদন করতে পারবা। এখন এখানে আমিও আবেদন করতে পারতাম, কিন্তু আমি তো কোথাও পড়াশোনা করছি না, আমার পড়াশোনা অলমোস্ট শেষ। আমি স্নাতকও কমপ্লিট করেছি, যার কারণে স্নাতকোত্তর আমি সব শেষ করছি। সো আমি আবেদন করতে পারবো না, কিন্তু আমি তোমাদেরকে আবেদন করার পুরো বিষয়টা দেখাচ্ছি। 1 পেজের একটা আবেদন ফর্ম, তুমি তোমার মোবাইল ফোন থেকে আবেদন ফর্ম পূরণ করতে পারবা, যার কারণে তোমার কোনো প্যারা নাই, কেমন। আর তোমরা যদি এখানে লগ ইন করতে চাও, লগ আউট করতে চাও, তুমি চাইলে একটা মোবাইল দিয়ে 3-4 জন আবেদন করতে পারো। সেক্ষেত্রে লগ আউট করে নতুন নতুন প্রোফাইল খুলে আবেদন করতে পারবা। এমন না যে তুমি তোমার নিজে 3-4 বার আবেদন করতে পারো, একবারে আবেদন করা যাবে। এবং টাকাটা প্রদান করা হবে মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে, সেটা কিন্তু বারবার বলে দিচ্ছি। তো চলো এবার শুরুতে দেখাই। প্রথমে যে প্রাপক হবে সেখান থেকে আমি শুরু করি। এখানে জেলা পর্যায়ে তোমাকে আগে আবেদনটা করতে হবে, জেলা পর্যায়ে। ওকে, আবেদন জেলা পর্যায়ে থেকে করা হবে। এবং এখানে জেলা পর্যায়ে জেলা প্রশাসক কার্যালয় এবং বাছাইকরণ অপশনে ক্লিক করে তুমি তোমার জেলা সিলেক্ট করবা। যেমন আমার জেলা হচ্ছে পটুয়াখালী, তা আমি এখানে জেলা প্রশাসক কার্যালয় পটুয়াখালী খুঁজবো। কোথায় পটুয়াখালী আছে, দেখি না পটুয়াখালী কোথায়, আমি সেটা বুঝবো। এই যে দেখতে পাবো জেলা প্রশাসক কার্যালয় পটুয়াখালী, এটা আমি ক্লিক করবো। তার মানে এখন এই আবেদনটা কার কাছে যাবে, জেলা প্রশাসক কার্যালয় পটুয়াখালীর কাছে যাবে। দেন এখন আমাকে এই যে তথ্যগুলো রয়েছে এই পুরো ফর্মটা পূরণ করতে হবে। তা আমি এখানে তোমাদেরকে ফর্মটা পূরণের ব্যাপারটা এভাবে দেখাবো যে আগে এই লাইনগুলো দেখাবো, আগে পুরো এই লাইনটা দেখাবো, তারপরে আমি এই লাইনটা ধরবো, যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো আমি প্রথমত আগে শিক্ষার্থীর নাম লিখতেছি। তো এখানে তুমি তোমার শিক্ষার্থীর নাম অবশ্যই যেখানে বাংলায় বলেছে সেখানে বাংলায়, যেখানে ইংরেজি বলেছে সেখানে ইংরেজিতে লিখবা। তো আমি এখানে আমার নামটা লিখতেছি, এখানে তুমি তোমার বাংলায় নাম লিখবা, যেটা অবশ্যই তোমার যে নামটা তোমার সার্টিফিকেটে থাকবে, বা যে নামটা তুমি যদি জন্ম নিবন্ধন অনুযায়ী খোলো তাহলে তোমার জন্ম নিবন্ধনে যে নামটা থাকবে সেই নামটা তুমি এখানে লিখবা। কোনোভাবেই তুমি কিন্তু উল্টাপাল্টা কোনো নাম দিবা না। পরীক্ষার শিক্ষার্থীর রোল নাম্বার, ধরুন আমার তো কোনো রোল নাই ভাই, তা আমি আপাতত এই রকমের কিছু দিয়ে দিচ্ছি। দেন এখানে শিক্ষার্থী নির্বাচন করে আমি কৃষি পড়াশোনা করি। এই যে এখানে কিন্তু টাকা পয়সা ব্যাপারটা আসতেছে, 6 থেকে 10 8,000 টাকা, একাদশ দ্বাদশ 9,000 টাকা, এবং বাকি যারা আছে তাদেরকে 10,000 টাকা দিবে। ধরুন না আমি এখানে স্নাতকোত্তর দিলাম, কারণ আমার তো আমি লাস্ট এটাই পড়াশোনা করছি, তো আমি এটা দিয়ে দিলাম। তুমি যে ক্লাসের শিক্ষার্থী সেটা দিবা। দেওয়ার পরে জন্ম নিবন্ধন নাম্বার, আমি একটা আপাতত আমার অ্যাংট্যাং একটা জন্ম নিবন্ধন নাম্বার দিলাম। জন্মসাল, এইখানে ক্লিক করে আমি ক্যালেন্ডার পেয়ে যাব, সেখানে আমি আমার ক্যালেন্ডারে আমার জন্মসাল যেটা রয়েছে সেটা আমি এখানে বসে নিব। তো আমার জন্মসাল হচ্ছে কত সাল দেখি তো, 1997। তোমাদের জন্মসাল যেটা সেটা দিবা। তা আমাকে জন্মসালটা মূলত নিবে না, কারণ 1997 আবেদন নেয় না। আমি ধরুন জানুয়ারিতে দিই, 2001 জানুয়ারির 10 তারিখ দিয়ে দিলাম, এভাবে নিয়ে নিবে। তারপর পিতার নামটা সুন্দর করে আমি এখানে লিখে দিলাম। যেমন ধরে নাও যে এখানে লিখতে বলছে বাংলায়, যা এখন ইংরেজি লিখলে হচ্ছে না। যেমন এখানে খালেক, খালেক ব্যাপারী। পিতার পেশা বাংলায় ধরে নাও যে কৃষি, এখানে লিখে দিতে হবে তোমাকে কৃষিকাজ। ওকে, কৃষিকাজ। তারপর পিতা এনআইডি কার্ড নাম্বার, তো এখানে অবশ্যই ইংরেজিতে লিখতে বলছে, তো আমি আপাতত একটা নাম্বার বসাই দিলাম। তারপর মাতার নাম লিখতে হবে, মাতার পেশা। আসলে আমি ইনফরমেশনগুলো যেহেতু ভুল দিচ্ছি আমি তোমাদেরকে একটু বুঝাই দেই। মাতার নাম যেহেতু লিখতে হবে, মাতার নাম বাংলা লিখবা, মাতার পেশা লিখবা। এই যে তথ্যগুলো রয়েছে পিতার তথ্য, মাতা তথ্য, তুমি চেষ্টা করবা পিতার একটা এনআইডি কার্ডের ফটোকপি আর মাতার একটা এনআইডি কার্ডের ফটোকপি বা তাদের একটা ছবি নিয়ে বসার, যাতে করে তোমার তথ্যগুলোর জন্য মায়ের ডাকতে হবে না, মা তোমার নাম কি, তোমার আইডি কার্ডের নাম কি, এসব ডাকতে হবে না। তুমি নর্মালি এটা তাদের কাছে বলবো তোমার আইডি কার্ডের ফটোকপি দাও, বাটার দাও, আইডি কার্ড দাও, আমি ছবি তুলে দিচ্ছি। তো এখানে তার তথ্যগুলো দেখে নাম বাংলা এবং মাতার আইডি কার্ড নাম্বার বসাবা। অভিভাবকের নাম বাংলা, অভিভাবকের নাম পরিচয়পত্র। তো এখানে অনেকে বলতে পারে বাবা মার নাম তো দিলাম, আবার অভিভাবক কেন দিতে হবে। দেখো, তোমার বাবা এবং মা দুজনে মিলিতও হইতে পারে, আল্লাহ না করুক সে কেউ মারা যেতে পারে, অথবা তোমার বাবা মার অবর্তমানে অন্য কেউ অভিভাবক হইতে পারে। সেক্ষেত্রে তুমি
যদি তোমার এখানে বাবা মা জীবিত থাকে তাহলে তুমি বাবার তথ্যগুলো আবার তুমি অভিভাবকের নাম এবং তুমি অভিভাবকের জাতীয় পরিচয়পত্র দিয়ে দেবো, ব্যাস, আর কিছুই না। তো আশা করি ব্যাপারটা স্পষ্ট যে তোমাকে প্যারা খাইতে হবে না। দেন এখানে মোবাইল নাম্বার দিতে হবে, মোবাইল নাম্বার ইংরেজি, রেজিস্ট্রেশনকৃত ব্যক্তিগত মোবাইল নাম্বার, মোবাইল ব্যাঙ্কিং অ্যাকাউন্ট নম্বর দিতে হবে, এবং এখানে মার্চেন্ট এজেন্ট নম্বর গ্রহণযোগ্য না। তো এখানে মূলত কোনো প্রকার নগদের অ্যাকাউন্টের কথা বলেনি, কিন্তু গতবার নগদে টাকা পাঠাইছে, যেহেতু এবছর নগদ নিয়ে অনেক কারাকারি, তবে জানি না কি দিতে বলছে তারা, বাট নর্মালি মনে হচ্ছে এবার তোমরা নগদ দিয়ে দাও, নগদ যে নাম্বারে খোলা আছে সেই নাম্বার দিবা, তবে মার্চেন্ট বা এজেন্ট নাম্বার আছে এমন নাম্বারগুলো দিবা না। অনেকের বাবা কিন্তু ব্যবসা করে, অনেকে বাবা এগুলো নিয়ে কাজ করে, তাদের ওই ধরনের নাম্বার দিবা না, যে নাম্বারটা ব্যক্তিগত ব্যবহারের জন্য সেগুলো 11 ডিজিট এখানে তুমি লিখে দিবা। লিখে দেওয়ার শেষে শিক্ষার্থীর বর্তমান ঠিকানা বাংলায়, তুমি এখানে সুন্দর করে তোমার বাংলায় প্রথমে লিখবা গ্রাম, তারপর লিখবা উপজেলা, তারপর লিখবা থানা, তারপর লিখবা জেলা, তারপর লিখবা বিভাগ, এভাবে তোমার একটা বর্তমান ঠিকানা লিখে দিবা। কারণ দেখো তুমি যে এই যে পড়াশোনা করতেছো এখানে শিক্ষা প্রতিষ্ঠানের ঠিকানা দিবা, তুমি থাকো ঢাকায়, কিন্তু তুমি তোমার গ্রাম হচ্ছে ধরো না যে পটুয়াখালী, তাহলে দুইটা আলাদা আলাদা ঠিকানা হয়ে যায়, তাই না? তাই তুমি তোমার বর্তমান ঠিকানাটা এখানে লিখে দিবা। সবার শেষে শিক্ষার্থীর নিজ বিভাগ, শিক্ষার্থীর নিজ জেলা এবং উপজেলা, যেমন আমি বিভাগ সিলেক্ট করতেছি বরিশাল, জেলা সিলেক্ট করতেছি ধরুন আমি পটুয়াখালী, উপজেলা সিলেক্ট করতেছি আমি দুমকি। তো এভাবে আমার যে বিষয়গুলো রয়েছে সেগুলো আমি সিলেক্ট করে দিব, এগুলো নিজ মানে স্থায়ী ঠিকানা। আর এখানে আমি বর্তমানে আমি ঢাকায় থাকি, ঢাকার ব্যাপারগুলো দিব, যেমন বাসা নম্বর এত এত এত, তারপর এত নম্বর এলাকা বা কোন উত্তর সিটি কর্পোরেশন কোনটা, তারপর ঢাকা কত হাউস, পোস্টাল কোড কত, এগুলো আমি ইনফরমেশনগুলো অনলাইনে পাবো, সেগুলো দিয়ে দিব। দেন এরপরের আমি এই পাশের রোটা দেখাই, যে তুমি এখানে তোমার মাসিক আয়ের পরিমাণ দিবা, মাসিক পারিবারিক আয়, মাসিক কিন্তু 1 লাখ 2 লাখ টাকা দিও না, আমার মোটামুটি 10-12 হাজার টাকা এরকম একটা অ্যামাউন্ট দিতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য যেটা সত্য সেটাই দিবা, বাট নর্মালি একটা ভালো অ্যামাউন্ট মানে 5 থেকে 10 হাজার টাকার মধ্যে। শিক্ষা প্রতিষ্ঠানের বিভাগ মানে তুমি যে এই যে পরীক্ষার শিক্ষার্থীর রোল নাম্বার দিচ্ছিলা, তুমি কোথায় পড়ো বর্তমানে, ধরো আমি পড়ি স্নাতক, আমি তো এক্ষেত্রে বিভাগ দিয়ে দিলাম, ধরুন ঢাকা, আমি ঢাকায় পড়াশোনা করি, তখন শিক্ষার্থীর জেলা আমি আবার ঢাকা দিয়ে দিলাম। শিক্ষার্থীর উপজেলা তো ধরো না যে আমি এখানে কি দিব, আমার কলেজে ছিল তেজগাঁও কোন উপজেলা আমি জানি না, বাট ধরো না এই যে তেজগাঁও দিয়ে দিলাম। তারপর এখানে শিক্ষা প্রতিষ্ঠান ইআইএর নাম্বার, আমার তেজগাঁও কলেজে একটা ইআইএর নাম্বার আছে, সেই ইআইএর নাম্বারটা আমি এখানে বসিয়ে দিব। যখন আমি এটা বসিয়ে দিব তখন আমাকে তারা এখানে শিক্ষা প্রতিষ্ঠানের নাম সিলেক্ট করতে বলছে। যেমন আমি এখানে তেজগাঁও কলেজ রয়েছে, তো আমি এখানে তেজগাঁও কলেজটা খুঁজবো, সেই কলেজটা আমি এখানে সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দিলে এই যে দেখতে পাচ্ছ তেজগাঁও কোনো একটা কলেজ রয়েছে এখানে, হয়তো বা খুঁজলে পাওয়া যাবে, আমি দিয়ে দিলাম। তারপর সেটার নাম্বারটা নিয়ে তার প্রতিষ্ঠানের স্তর দেখেছে প্রাইভেট ইউনিভার্সিটি স্তরটা, এগুলো অটোমেটিক্যালি শো করবে। তারপর তোমার পরিবার সদস্য সংখ্যা কত সেটা তুমি এখানে লিখে দিবা, ইমেলটা লিখে দিবা, শারীরিক মানসিক অক্ষমতা আছে কিনা, যদি না থাকে তাহলে না সিলেক্ট করতে হবে। এই যে লাল অপশনটা আমি বলতে ভুলে গেছিলাম, লাল যেখানে পাবা সেটা তোমাকে পূরণ করতে হবে। যেমন এখানে অন্যান্য বৃত্তি তুমি পাও কিনা, যদি তুমি পাও তাহলে হ্যাঁ লিখলে তোমাকে সেটা ফর্ম পরে পূরণ করতে হবে, আর যদি না পাও তাহলে তুমি না অপশনে ক্লিক করবা। অনগ্রসর এলাকা মানে এমন সব এলাকা আছে যেগুলো পিছিয়ে আছে, তুমি যদি তেমন কোনো এলাকায় থাকো তাহলে তুমি হ্যাঁ লিখবা, আর যদি না থাকো তাহলে তুমি না লিখবা। আর যদি তুমি হ্যাঁ লেখো তাহলে তোমাকে সেই এলাকা কোথায়, হাওর, পার্বত্য, উপকূলীয় এলাকা, চর এলাকা, সেটা সিলেক্ট করতে হবে। ধরো না তুমি বর্তমানে পার্বত্য এলাকায় থাকো, তোমার বাসা খাগড়াছড়ি, তাহলে তুমি অনগ্রসর এলাকায় হ্যাঁ দিবা এবং এখানে সিলেক্ট করবা পার্বত্য এলাকা। এবং এখানে পরবর্তীতে আমি নাই দিচ্ছি কারণ আমার নাই। আবেদনের কারণসমূহ হচ্ছে নির্বাচন করুন, এখানে দুরারোগ্য রোগ, দৈব দুর্ঘটনা, শিক্ষাকাজে ব্যয়, দুস্থ, মেধাবী, প্রতিবন্ধী, অসহায়, রোগাগ্রস্ত, গরিব, অনগ্রসর। তো এখানে নর্মালি যারা রয়েছে, যারা এই যে অবশ্যই তুমি যদি অসুস্থ তাহলে তুমি অসুস্থ এগুলোর মধ্যে দিবা, প্রতিবন্ধী এগুলোর মধ্যে দিবা। বাট নর্মালি যারা স্বাভাবিক শিক্ষার্থী রয়েছে তারা শিক্ষাকাজে ব্যয় দিতে পারো, মেধাবী হিসেবে দিতে পারো, অসহায় হিসেবে দিতে পারো, গরিব হিসেবে দিতে পারো, ঠিক আছে? এই 4টা সেক্টরে দিতে পারো। বাট নর্মালি আমি মনে করি যে তোমরা যদি একটু ভালো স্টুডেন্ট তাহলে মেধাবী পারপাসে দাও, আর যদি তোমার মনে হয় যে পড়াশোনা কাজ করতে খরচ হচ্ছে, সমস্যা হচ্ছে, তাহলে তুমি গরিব বা অসহায় হিসাবে দাও, অথবা শিক্ষাকাজে ব্যয় দিতে পারো। বাট নর্মালি শিক্ষাকাজে ব্যয়টা গুরুত্ব একটু কম, বাট অসহায়, মেধাবী, এই গরিব এগুলো বেশি প্রাধান্যতা রয়েছে। আর যৌক্তিকতা নিয়ে যদি কথা বলি, যৌক্তিকতা নিয়ে অনেকে বুঝতে পারো না যে যৌক্তিকতা কী লিখবা। এখানে তুমি তোমার কথাটা এভাবে লিখবা যে আমার পড়াশোনা কার্যক্রম করতে সমস্যা হচ্ছে, বা আমার প্রবলেম হচ্ছে, আমি আমার খরচ ঠিকমতো বহন করতে পারি না, এখানে টাকাটা পেলে আমি আমার পড়াশোনার কাজকে সহজ করতে পারবো। এরকম একটা যৌক্তিকতা তুমি দেখাবে যে কেন তোমাকে টাকাটা তাদের দেওয়া উচিত। যৌক্তিকতা কি, তুমি কেন টাকা পাবা, এরকম তো 1000 জন আসবে, সেক্ষেত্রে তোমাকে কেন দিবে, স্পেশালিটি তোমার কী আছে। অবশ্যই তোমার এখানে আর্থিক সমস্যা থাকতে পারে, আর্থিক যেহেতু টাকা পয়সার ব্যাপার, বাট সেটা তুমি সেভাবে উপস্থাপন করতে হবে। যৌক্তিক সমস্যা একটু অল্প লাইনের মধ্যে, 2-3 লাইনের মধ্যে তুমি লিখে দিবা যে স্যার এভাবে তুমি একটু বলবা যে
মহোদয়, আমি হচ্ছে যে আর্থিকভাবে অনেকটা অসচ্ছল অবস্থার মধ্যে রয়েছি। আমার পড়াশোনার কাজ ব্যয় পড়াশোনা ব্যয় মেটানোর জন্য আমার এরকম একটা আর্থিক সহায়তা খুবই দরকার। আপনারা যদি আমাকে সনিভাবে অনুরোধ করে যোগ্য বলে বিবেচিত করেন, আমি খুব উপকৃত হব। সামথিং এরকম কিছুটা তুমি লিখে এখানে সাবমিট করতে হবে। এবং সবার শেষে এসে তোমাকে করতে হবে কি প্রতিষ্ঠান প্রদানের বা বিভাগীয় প্রদানের প্রত্যয়নপত্র। মানে অনেকে বলতে পারে প্রত্যয়নপত্রটা আবার কী ভাই, এটা কই পাবো? এটা কিছুই না, তুমি একটা প্রত্যয়নপত্র একটা প্যাডে লিখে নিয়ে যাবা যে আমি আর্থিক অনুদান বা আর্থিক অনুদানের আবেদন করা হচ্ছে, আমার নাম এটা, আমার বাবা মায়ের নাম বা বাবার নামে এত, আমার স্কুলের বা কলেজের রোল নাম্বার এত বা ডিপার্টমেন্টে আমার রোল নাম্বার এত, আমি অমুক শ্রেণীর শিক্ষার্থী এবং এটা দেখে তোমার এবং আমি আর্থিক অনুদানে আবেদন করার জন্য আবেদন করছি, এরকম কিছুটা বলে তুমি একটা প্যাডে লিখবে। এবং সবার শেষে প্রতিষ্ঠান প্রদান, যদি যারা ক্লাস 6 থেকে ক্লাস 10 অথবা যারা ইন্টারমিডিয়েটে পড়ো 11-12, তোমরা প্রতিষ্ঠান প্রদান, এবং যারা কিনা অনার্সে পড়াশোনা করো ডিগ্রি বা স্নাতক, তারা ডিপার্টমেন্ট প্রদানের নিকট থেকে এই প্রত্যয়নপত্রটা সিগনেচার করে নিবা। সে সিগনেচার করে সেটা এখানে আপলোড অপশনে ক্লিক করে তুমি আপলোড করে নিবা। আপলোড করে দিলে হবে। এখানে আরও কিছু তথ্য চাইবে, যেমন ধরো তুমি যদি এখানে অন্যান্য বৃত্তি অপশনে হ্যাঁ দিতা, তাহলে এখানে কিন্তু অন্যান্য বৃত্তির একটা অপশন আসতো। তুমি যদি এখানে অন্নকিশোর এলাকার এখানে হ্যাঁ দিতা, তাহলে তোমার কিন্তু সেখানে অন্নকিশোর এলাকা না, আরও কোনটা জানি ছিল, সরি শারীরিক, এইটা যদি তুমি দিতে, তাহলে কিন্তু এখানে শারীরিক মানসিক অক্ষমতা সার্টিফিকেটের কপি চাইছে। সো এই জিনিসগুলো আমি না দিচ্ছি, তাই কিন্তু এগুলো চাইনি। তুমি যদি এগুলো হ্যাঁ দাও, তোমার কিন্তু সেটা প্রুফ করতে হবে। ওকে, তো এই হচ্ছে বিষয়টা। এইটা দিয়ে তুমি জাস্ট আবেদনটি দফতরে দাখিল করুন, এই অপশনে ক্লিক করবা, তোমার আবেদন হয়ে যাবে। কিন্তু তুমি যদি চাও যে আবেদনটা তোমার কমপ্লিট হয় নাই, তুমি সেক্ষেত্রে খসড়া দিয়ে রাখবা, মানে আবেদনটা সংরক্ষণ করবা, পরে আবার এটা সাবমিট করবা। সেক্ষেত্রে তুমি খসড়া অপশনে ক্লিক করতে পারো। ক্লিক করলে তোমার যে প্রোফাইল আছে ড্যাশবোর্ডে গেলে তুমি এটা দেখতে পারবে। আমি আপাতত ড্যাশবোর্ডে যাবো না, কারণ তাহলে আমার অনেক ইনফরমেশন, মোবাইল নাম্বার অনেক কিছু দেখাবে। বাট নর্মালি তুমি এখান থেকে সেগুলো সংরক্ষণ করতে পারবা। আর সরাসরি আবেদন দপ্তরে দাখিল কোন অপশনে ক্লিক করলে দাখিল হয়ে যাবে। তো এই হচ্ছে আবেদন করার বিষয়টা। অনেক বড় একটা ভিডিও হয়ে গেল, বাট টাকা পয়সা পাইতে হলে একটু কষ্ট করতে হবে, কি বলো? সেই হচ্ছে বিষয়। আজকের মধ্যে আমরা আপাতত ভিডিওটি এখানেই শেষ করছি। তোমার যদি কোনো তথ্য মনে হয় যে আরও ইনফরমেশন দরকার, সেক্ষেত্রে তোমরা জানিও। তবে গত বছর শিক্ষার্থীরা টাকা পেয়েছে সে ব্যাপারটা কিন্তু আমি তোমাদেরকে দেখাইলাম। 10,000 টাকা পাইছে শিক্ষার্থীরা, 30,000 টাকা পেয়েছে কিন্তু টিচাররা এক একজন 30,000 টাকা করে পাইছে। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।